গণিতের পাঠশালায় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার শুরু করছি। আজকের ক্লাসটা খুব স্পেশাল, কারণ আজ আমরা মুখস্থ নয় বরং গল্পের ছলে খুব সহজেই বাস্তব সংখ্যাকে বুঝে নেব, এবং বাস্তব সংখ্যার যে পরিবার সেইটাকে আমরা একটা ভিডিওর মাধ্যমে তো শেষ করতে পারছি না, আরও এই ধরনের ভিডিও আসবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, শূন্য কি মূলদ সংখ্যা হবে? এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। একটু পরেই আমি এটা বুঝিয়ে বলছি, চলো ততক্ষণে আমরা বাকি সংখ্যার পরিবারগুলোকে জেনে নিই। আচ্ছা, আমরা ক্লাস শুরু করছি বাস্তব সংখ্যা ও পরিবার। 1 নাম্বার, স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার। তো এই স্বাভাবিক সংখ্যাটা কিভাবে এলো বলো তো? না, আমরা যখন প্রথম কাউন্ট করতে শিখি তখন কিন্তু 1 থেকেই শুরু করা হয়েছিল। 1 2 3 4 এইভাবে আমরা আস্তে 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 অসংখ্য বাস্তব সংখ্যাকে গুনতে শিখি। তো সেই জন্য আমরা এই বাস্তব সংখ্যার ইংরাজি ন্যাচারাল নাম্বার এর প্রথম আদ্যক্ষরটি অর্থাৎ ক্যাপিটাল লেটার এন দ্বারা সূচিত করা হয়। 2 নম্বর, জিরো স্বাভাবিক সংখ্যা কেন নয়? কারণ আমরা যখন প্রথম গুনি বা গুনতে শিখি, কাউন্ট করতে শিখি, তখন কিন্তু আমরা জিরোটাকে এর মধ্যে ধরি না। তো জিরোটা স্বাভাবিক সংখ্যা, এই কারণে আমরা বলতে পারি না। তো নেক্সট হচ্ছে, এই স্বাভাবিক সংখ্যা থেকে অখণ্ড সংখ্যা হোল নাম্বার যদি আমরা জিরোকে এই স্বাভাবিক সংখ্যার সঙ্গে অন্তর্ভুক্ত করি, নিয়ে একটা গ্রুপ বানাই, তাহলে আমরা সেইটাকে তখন বলবো কি না হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে আমরা যেটা ন্যাচারাল নাম্বার, এটা আমরা ন্যাচারাল নাম্বার বলছি। এইটা কেন ন্যাচারাল নাম্বার বলছি না, 1 থেকে শুরু হয়ে অসংখ্য সংখ্যা পর্যন্ত এই যে আমরা ডট 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 করে দেখিয়েছি, তার মানে হচ্ছে এর কোনো শেষ নাই। এইটাকে আমরা বলছি ন্যাচারাল সংখ্যা, আমরা এটা সার্কেলের মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছি। এই ন্যাচারাল নাম্বারের সঙ্গে যখন আমরা জিরোটাকে অন্তর্ভুক্ত করব, দেখো তখন আমরা একটা ত্রিভুজাকার শেপ নিলাম। এই ত্রিভুজাকার শেপের ভিতরে একটা বৃত্ত, সেই বৃত্তের ভিতরে থাকলো ন্যাচারাল নাম্বারটা, আর তার সঙ্গে জিরোটা এখানে অন্তর্ভুক্ত করলাম। তখন এইটা আমাদের কি হয়ে যাবে বলতো? হোল নাম্বার, ডাব্লু, অর্থাৎ অখণ্ড সংখ্যা। বাংলায় আমরা এটাকে বলছি অখণ্ড সংখ্যা। তাহলে জিরো থেকে যখন আমরা কাউন্টটা করবো, 0 1 2 3 4 ডট 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 দিয়ে অসংখ্য, তখন এটাকে আমরা বলবো হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। ঠিক আছে, এটাকে তখন আমরা বলবো হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। এবার আমরা আরেকটা জিনিস দেখো, দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল, যোগফল এগুলো কি হতে পারে। দেখো, স্বাভাবিক সংখ্যা বলতে আমরা 1 থেকে যে কোনো সংখ্যা আমরা নিতে পারবো। তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি, দেখো এই 75 আর 205, এইটা এটা আমরা দেখিয়েছি। দেখো 75 থেকে আমরা 205 যদি বিয়োগ করি, দেখো মাইনাস চলে আসছে 130। তো এই মাইনাস 130টা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, এটা স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে তাহলে কি হচ্ছে না, যোগ বা বিয়োগ সর্বদা স্বাভাবিক সংখ্যা হয় না। যোগ করলে কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে, যেমন যে কোনো স্বাভাবিক সংখ্যা যোগ করো, যোগ হবে, কিন্তু বিয়োগফলটা হচ্ছে না, ইয়া স্বাভাবিক সংখ্যা নয়। এটাকে আমরা তখন বলবো হোল নাম্বার, অর্থাৎ এটাকে বলবো পূর্ণ সংখ্যা। এটা কি হয়ে যায়, এই 130টা কি হোল নাম্বার, ডব্লু লিখতে পারবো। ঠিক আছে, তো এই হোল নাম্বারটাতে আগে বললাম এইটা হোল নাম্বার না বলে এটাকে আমরা তখন ইন্টিজার হিসেবে দেখব। ঠিক আছে, দেখো এটাকে আমরা স্বাভাবিক সংখ্যা না বলে এটাকে ইন্টিজার আমরা জেড দ্বারা সূচিত করি, পরে বলবো এই প্রসঙ্গে। অখণ্ড সংখ্যার সঙ্গে আমরা যদি -1 -2 -3 -115 এইগুলো যদি মিলিত হয়ে একটা পূর্ণ সংখ্যা তৈরি করে, তাকে আমরা ইন্টিজার নাম্বার বলা হয়, ইন্টিজার বলা হয়। তাহলে কি হলো না, প্রথমে আমরা একটা বৃত্তর মধ্যে দেখিয়েছিলাম স্বাভাবিক সংখ্যা 1 2 3, ত্রিভুজের মধ্যে দেখিয়েছিলাম জিরোটাকে ঢুকিয়ে দিয়েছিলাম, তখন এটা অখণ্ড সংখ্যা, হোল নাম্বার হয়েছিল, হোল নাম্বার হয়েছিল। এরপর এর সঙ্গে যদি আমরা আরও অন্তর্ভুক্ত করি মাইনাস যে সংখ্যাগুলো আছে, -1 2 থেকে, তখন এই সমগ্রটাকে বলবো ইন্টিজার। এটাকে বলবো ইন্টিজার, জেড দ্বারা সূচিত করা হয়। এটাকে কি বলা হয়? জেড দ্বারা সূচিত করা হয়, এবং এটাকে পূর্ণ সংখ্যা বলা হয় বাংলায়, ইংরেজিতে বলা হয় ইন্টিজার। ঠিক আছে, এত পর্যন্ত তোমরা সহজেই বুঝতে পারলে। দেখো প্রত্যেকটি ডায়াগ্রাম দেখিয়েছি, প্রথমে একটা সার্কুলারের মধ্যে দেখিয়েছি 1 2 3 4 5 ডট 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 দিয়ে অসংখ্য, সেটা হয়ে গেল স্বাভাবিক সংখ্যা। এরপর আমরা একটা ট্রায়াঙ্গেলের মধ্যে দিয়ে এই জিরোটাকে অন্তর্ভুক্ত করেছি, তাহলে 0 1 2 3 4 এইগুলো হয়ে গেল পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হয়ে গেল। তারপর আমরা কি করলাম, এই পূর্ণ সংখ্যার সঙ্গে -1 2 3 করে আমরা অসংখ্য যোগ করলাম, অন্তর্ভুক্তি করলাম, তখন আমরা এটা পেয়ে গেলাম ইন্টিজার বা জেড দ্বারা সূচিত করি।
এরপর আমরা দেখছি দুটো জিনিস দেখতে পাচ্ছি। দেখো, জিরো অপেক্ষা বড় পূর্ণ সংখ্যা, মানে যেটাকে আমরা এতক্ষণ পর্যন্ত ইন্টিজার বলছিলাম, জিরো অপেক্ষা 1 2 3 এগুলো হচ্ছে জিরো অপেক্ষা বড়, এগুলোকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। হ্যাঁ, পজিটিভ ইন্টিজার বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার। এটাকে কি বলছি, 1 2 3 ডট 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 দিয়ে যেটা দেখাচ্ছি এটাকে বলছি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার। আর জিরোর থেকে যেগুলো ছোট পূর্ণ সংখ্যা -1 2 3 ডট 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 দিয়ে এইটাকে আমরা বলি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার। মনে থাকবে তো? এরপর দুটি পূর্ণ সংখ্যার যোগ, বিয়োগ এবং গুণফল সর্বদা পূর্ণ সংখ্যা হয়। দুটো পূর্ণ সংখ্যা বলছি, বারবার বলছি, দুটি পূর্ণ সংখ্যা যোগ, বিয়োগ, গুণফল সর্বদা পূর্ণ সংখ্যা হয়। যেমন আমরা একটা উদাহরণ নিয়ে দেখাচ্ছি, দেখো -8 আর -3 এই দুটো আমরা পূর্ণ সংখ্যা নিলাম। তো আমরা যদি এটার যোগ করি তাহলে দেখো -8 -3 -11 এটা কি হয়ে গেল, পূর্ণ সংখ্যা। কারণ পূর্ণ সংখ্যার যেটা সংজ্ঞা সেটা 0 থেকে শুরু করে 1 2 থেকে একবারে নেগেটিভ যতগুলো আছে সেটাই পূর্ণ সংখ্যা। আবার এদের গুণ করো, -8 × -3 24 এটাও পূর্ণ সংখ্যার আন্ডারে চলে আসছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দুটি পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা নাও হতে পারে। আমরা একটা সংখ্যা নিলাম 5 এবং 7, তো আমরা যখন ভাগফল করছি দেখো 5/7 এটা কিন্তু পূর্ণ সংখ্যা এলো না, 3/2 এটা পূর্ণ সংখ্যা এলো না। এই আকারগুলো দেখো কেমন না, এগুলোকে আমরা বলি মূলদ সংখ্যা, এগুলোকে বলি রেশনাল নাম্বার, এটাকে বলছি আমরা মূলদ সংখ্যা। নেক্সট আমরা মূলদ সংখ্যার সংজ্ঞাতে চলে যাব। কোনগুলোকে তাহলে মূলদ সংখ্যা বলবো না, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। যেমন p ও q পূর্ণ সংখ্যা, আর একটা শর্ত আছে q নট ইকুয়াল টু 0, অর্থাৎ হরটা 0 হতে পারবে না, তাদেরকে মূলদ সংখ্যা বলা হয়। সকল পূর্ণ সংখ্যা, যত পূর্ণ সংখ্যা আছে সবটাই মূলদ। কি করে বুঝাবো না, আমরা একটা পূর্ণ সংখ্যা 5 নিলাম ধরো, এই 5টাকে আমরা 5/1 লিখতে পারি তো, পারি তো, তাহলে হরটা 1 হলো। এবং দেখতে পাচ্ছি p5, p হচ্ছে কি পূর্ণ সংখ্যা, 1ও পূর্ণ সংখ্যা, এবং দেখো হরটা নট ইকুয়াল টু 0, তাহলে আমরা এটাকেও পূর্ণ সংখ্যা বলতে পারি। এইরকম করে আরও উদাহরণ দাও, -5 এটাকেও পূর্ণ সংখ্যা বলতে পারি, কারণ দেখো p পূর্ণ সংখ্যা, 1 পূর্ণ সংখ্যা, দেখো কিউ এখানে 1টা, কিউ কত, কিউ 1, কিউ নট ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তো তার আগে একটা প্রশ্ন প্রথমেই করা ছিল, সেই প্রশ্নের উত্তরটাতে এবার চলে যাও। যে কি বলেছিলাম, যে জিরো কি মূলদ সংখ্যা, এই প্রশ্নটা ছিল। এই প্রশ্নের উত্তরটা তোমরা ভেবেছো আশা করি। তো জিরো যে মূলদ সংখ্যা বটে কি না সেটা তোমরা কি করে বুঝবে, দেখো দেখো আমরা জিরোটাকে লিখলাম। তো এই জিরোটাকে দেখো, এই জিরোটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। জিরো কিন্তু দেখো 0/1 আকারে লেখা যাবে। এখানে কি করে লিখবে বলো, জিরোটাকে কিভাবে লিখবে, এইভাবে লেখা যাবে না। কারণ তাহলে 0/1 এইটা, এই আকারটা দেখো, p কত, এখানে 0, কিউ এখানে 1, ঠিক আছে। তাহলে এই জিরোটাকে আমরা কি বলতে পারি, হ্যাঁ জিরোটাকে কি বলতে পারি, জিরো তো আমরা বলেছিলাম যে এ স্বাভাবিক সংখ্যা নয়, হ্যাঁ আবার স্বাভাবিক সংখ্যা নয়, তাহলে স্বাভাবিক সংখ্যা যদি না হয় তাহলে 0/1টাকে আমরা বলতে পারবো কি বলো, এটা তোমরা নিজের মধ্যে আলোচনা করে জানাবে। ঠিক আছে, আজ আমরা বাস্তব সংখ্যার প্রাথমিক ধারণা আর মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করলাম। কিন্তু এই অধ্যায়টি অনেক বড়, তাই একটা ভিডিওতে সবটা শেষ করা যায় না, সম্ভবও নয়। এর পরবর্তী অংশগুলোতে আমরা অমূলদ সংখ্যা এবং সংখ্যা রেখা স্থাপন নিয়ে আলোচনা করব। পরের ক্লাসগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের গণিতের পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দাও, এতে নতুন ভিডিও এলেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো আর অঙ্ক প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরের পার্টে।